রবিবারের দ্বীপ্রহরে আপনাদের স্বাগত জানাই। দেখুন, আজকে 28 তারিখ হয়ে গেল, কাজেই আর দুটো দিন বাকি। দুটো দিন পরে জুলাই মাস শুরু হচ্ছে এবং জুলাই মাস ইজ এ ভেরি কালারফুল মান্থ এবং বহু ঘটনা বা বহু ইতিহাসের সাক্ষী থাকে জুলাই মাস। জুলিয়াস সিজারের সময় থেকে জুলাই, কিন্তু আমাদের ভারতবর্ষে পয়লা জুলাই মানে বিধান রায় বা ডক্টরস ডে, তার জন্মদিন মৃত্যুদিন হিসেবে। একই সাথে সৌরভ গাঙ্গুলির জন্মদিন, জ্যোতিবাবুর জন্মদিন, উত্তম কুমারের মৃত্যুদিন। ফলে অনেকগুলো ইতিহাসের পান্না কিন্তু বা পংক্তি এই জুলাই মাসকে ঘিরে থাকে। কিন্তু জুলাই মাসকে আমাদের পক্ষে আদর্শ মাস, কারণ এমন একটি মাস যে মাসে মানে আষাঢ়ও আছে, শ্রাবণও আছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন। ফলে এই দুয়ের কম্বিনেশনে আসছে জুলাই মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। সুতরাং তার উত্তর একমাত্র দিতে পারবেন যিনি একদম পারফেক্ট, তিনি আমাদের অত্যন্ত আপনজন, অত্যন্ত প্রিয়, শিক্ষিত শিক্ষক, পণ্ডিত মানুষ, গোপাল ভট্টাচার্য। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। জুলাই মাস কেমন যাবে, যেহেতু আমরা একদম জুন মাসের শেষে এসে দাঁড়িয়েছি, তো স্বাভাবিকভাবে প্রত্যেকেই, এটা প্রত্যেক মাসেই আমি করি, যে মাসের শেষে জুন মাস মানে আগে গেল, তাহলে ওটা কেমন, জুলাই মাসটা কি কি মানে প্রত্যেক মাসে একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করি যে ওভারঅল পরিস্থিতি কেমন। তো দেখুন, মেষ রাশির জন্য এই জুলাই মাসটা কিন্তু খুব একটা ফেভারেবল দেখাচ্ছে না। এমনি বুধ বক্রী, তার উপরে শনির সাড়ে সাথে চলছে। তো জুলাই মাস মেষ রাশির জন্য কম বেশি ভোগাবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভালো ফল দেয়, যেদিনকে চন্দ্রের ট্রানজিট গুলো ভালো পাবে, চূড়ান্ত ভালো যাবে এমন কোনো গ্যারান্টি নেই। কেন মেষ রাশি এমনি ভুগছে, বেশিরভাগ মেষ রাশির জাতক বা জাতিকারা সাড়ে সাথে চললে দেখুন ভোগায়। আর্থিক কষ্ট, মানসিক সমস্যা, চাকরি বাকরি নিয়ে সমস্যা, বিবাহিত নিয়ে বিবাহ নিয়ে সমস্যা, পেরেন্টসের হেলথ নিয়ে সমস্যা, এগুলো সাড়ে সাথে চললে দেয়। 29-23 জুলাই পর্যন্ত কম বেশি মেষ রাশির জাতক বা জাতিকারা ভুগতে হতে পারে কর্মক্ষেত্র নিয়ে গভীর কোনো সংকট বা ছোটখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ কিন্তু এই মাসে কিন্তু মেষ রাশির প্রবল। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে তুলনামূলক কিছুটা ভালো। হ্যাঁ, মানে মানে ভালো বলতে কি মিশ্র, মন্দের ভালো, মন্দের ভালো। কিছু কিছু জায়গায় যেমন সমস্যা বাড়বে, যেমন প্রিয়জনের সঙ্গে, পারিবারিক লোকজনের সঙ্গে মতবিরোধ, ভুল বোঝাবুঝি, এগুলো যেমন বাড়বে। পাশাপাশি কর্মক্ষেত্রের ব্যাপারে কোনো সুযোগ আসতে পারে। আচ্ছা, বিশেষ করে 11-12 তারিখ, 12ই জুলাইয়ের পর থেকে বৃষ রাশির নতুন কোনো ধরনের নিউজ বা নতুন কোনো শুভ সংবাদ পেতে পারেন। তার আগে কিন্তু 12ই জুলাই পর্যন্ত ভেরি কেয়ারফুল বৃষ রাশির। মিথুন রাশির ক্ষেত্রে ওভারঅল যদি জন্মকুষ্ঠিতে খারাপ কিছু দোষ না থাকে, মিথুন রাশির ক্ষেত্রে এই সময় যেটা দেখা যাবে যে মিথুন রাশির ক্ষেত্রে এই সময় কি বলে নতুন কোনো পরিবর্তন বা নিউ চেঞ্জেস আসতে পারে। যদিও মিথুন রাশির কি বলে দ্বাদশে বুধটা বক্রীয় ভাবে, মিথুন রাশির দ্বিতীয় বুধটা বক্রীভাবে অবস্থান করছে, তো সেই জন্য আর্থিক দিক থেকে এই মাসটা কিন্তু একটু ভোগাতে পারে মিথুন রাশি। যতটা ইনকাম হওয়া উচিত ততটা হতে চাইবে না। খালি আমি একটা কথাই বলে রাখি, বৃষ রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কিন্তু এখন থেকে কেয়ারফুল হন। আমি বারবার বলি, সাড়ে সাতি বা ঢাইয়া শুরু হওয়ার 1 মাস 1 বছর আগে থেকে এর সূতককাল কিন্তু শুরু হয়ে যায়। সূতককাল মানে যেটাকে বলা অশুভকাল। অনেকে বলে স্যার আমার তো সাড়ে সাতি পড়লই না, কিন্তু আমার কেন বলুন তো, সাড়ে সাতি শুরু হওয়ার প্রায় 1 বছর আগে থেকেই দেখছি আরও বেশি যেন সমস্যাগুলো ছিল। সাড়ে সাতি বা ঢাইয়ার নিয়মই হচ্ছে 1 বছর আগে থেকে এর অশুভকাল বা সূতককাল, যেমন গ্রহণ যখন হয় তার বেশ কয়েক ঘন্টা আগে থেকে সূতককাল লাগে, তাও সাড়ে সাতি এবং ঢাইয়ার 1 বছর আগে থেকেই কিন্তু অশুভকাল কিন্তু শুরু হয়ে যায়, মানে একটা স্টার্টিং পয়েন্ট। এবং এই সময়টা বেশ ঝটকা দেয় সাড়ে সাতি বা ঢাইয়ার এই শুরু 1 বছর আগের সময়টা। তো দেখুন, নেক্সট ইয়ারের জুন 2027 থেকে তো বৃষ রাশির সাড়ে সাতি শুরু হচ্ছে। সাড়ে সাতি শুরু হবার অন্তত 1 বছর বা 11-10 মাস আগে যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে কিন্তু সাড়ে সাতি বা ঢাইয়া খুব একটা ক্ষতিকারক বা হার্মফুল হয় না। সেই জন্য সময় যারা বৃষ রাশি তারা এখনই কিন্তু সাড়ে সাতি বা সাড়ে সাতির জন্য কিন্তু করতে হবে, কি বলে যথাযথ উপায় করতে হবে, যথাযথভাবে প্রতিকার করতে হবে।
কন্যা রাশির ক্ষেত্রে 2.5 বছরের শনির ঢাইয়া শুরু হচ্ছে জুনের 2000, নেক্সট ইয়ারের থেকে 1 মাস পরে, জুনের 2027 থেকে। তাহলে সূতককাল এবছরেরই জুন মাস থেকে শুরু হয়ে গেছে। তো সুতরাং কন্যা রাশির ক্ষেত্রেও অ্যালার্ট হতে হবে, নাহলে আগামী 2.5 বছর কিন্তু একটু সমস্যাবহুল সময় আসছে। মকর রাশি, তাদের ক্ষেত্রেও কিন্তু ঢাইয়া শুরু হচ্ছে। কর্কট সিংহ, কর্কট সিংহের ক্ষেত্রে ঢাইয়া শেষ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। সিংহ রাশির এতদিন আমি সব বাজে বলছিলাম, দেখবেন আমি এবার রিলিফ জুন 2027 পর থেকে সিংহের ব্যাপারে ভালোই বলবো। মানে সিংহ রাশি যা কিছু খারাপ বা যা ধনু রাশি 12টা বাজার বেজে গেছে, এবার নতুন এবার করে একটু আবার করে শুরু। নতুন করে আবার ভালো হবে সিংহ এবং ধনু, এই দুটো রাশি জুন 2027 পর থেকে। মিনেরও তো এখন একদম প্রাইম 7.5 চলছে। কুম্ভ, মিন, মেষ এখন খুব ভুগছে। মিন রাশি একদম রাশির ওপরে 7.5, সব থেকে খারাপ স্টেজ 7.5। মিন রাশির এখন যাচ্ছে, মানে যাদের মিন রাশি জন্মছকে শনি একদম রাশির ওপরেই বসে রয়েছে। এই শনিটা সরছে কবে? মিন রাশি থেকে, রাশির ওপর থেকে জুন 2027। ঠিক। আবার এটা বক্রি হয়ে 4 মাসের জন্য আবার মিনে আসবে, তারপর আবার চলে যাবে। তো যাই হোক, বৃষ মকরের এই সময় খুব কি বলে শনির ঢাইয়া কিন্তু যথাযথভাবে উপাচার বা প্রতিকার এগুলো কিন্তু করতে হবে। নচেত দেখবেন অধিকাংশ মানুষের ক্ষেত্রে শনির 7.5 বা শনির ঢাইয়া বিপজ্জনক। আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের রাশিগুলো, আপনার বাবা কবে মারা গেছে বা মা কবে মারা গেছে, বা মনে করুন আপনার মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে বা জীবনে মেজর সেটব্যাক হয়েছে, দেখবেন আপনারা অধিকাংশ ক্ষেত্রে, শতকরা 90% ক্ষেত্রে আপনারা খুঁজে পাবেন যে 7.5 এবং ঢাইয়ার পিরিয়ডের মধ্যেই আপনার এই বিপদগুলো হয়েছে। আমারই হয়েছে, আমার বাবার মৃত্যু হয়েছে আমার 7.5-তে। তো এইটা স্বাভাবিক, এন পার্ট অফ 7.5। এর পার্ট অফ 7.5। তো এগুলো যদি আমরা আগে থেকে মানে কিছু প্রতিকার উপাচার করতে পারি, তাহলে এগুলো অনেকটা কিছুটা হলেও এড়ানো সম্ভব হয়। অনেক সময় ভাগ্যের সমস্তটা তো পরিবর্তন করা হ্যাঁ, সম্ভব সেই, নয়, নিশ্চয়ই। কিন্তু কিছুটা হলো। আপনি যদি বৃষ্টিতে আপনি যদি ভাবেন ভিজবেন না, তা হয় না। আপনি ছাতা, যদি ঝমঝম করে বৃষ্টি পড়ে, তাহলে আপনি ছাতা নিলেও আপনার কিছুটা ভিজবে, ছাতা বাঁচাবে বড় জোর মাথা বাজবে। এটা এই যে বাঁচাটা, যে আপনি পুরোটাই ভিজছেন, তার থেকে বরং শরীরটা খানিকটা বাঁচিয়ে হ্যাঁ, রাখে। সেইটাই হচ্ছে প্রতিকার, সেটাই হচ্ছে প্রতিকারের ঢাল। দ্যাট ইজ আপনাকে একটা ছাতা, আপনাকে মেজর জায়গা থেকে, মেজর প্রবলেম থেকে আপনাকে একটা জায়গায় বাঁচাবে। তার জন্য শুধু রত্ন পড়লে হয় না। 7.5 বা ঢাইয়া চললে শনির আরাধ্য দেব দক্ষিণাকালী, নবগ্রহ, এগুলোর প্রয়োগ হচ্ছে, যেগুলো পুজো রয়েছে সেগুলো করতে হয়, তবে 7.5 ঢাইয়া। তাছাড়া আরও 7.5 ঢাইয়ার অনেক উপাচার রয়েছে, আমি পরে বলবো। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, মিথুনের ক্ষেত্রে ওভারঅল আর্থিক দিকটা জুলাই মাসে একটু ভোগাবে, সেই দিকে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্টে না যাওয়া ভালো। কর্কটের রাশির ওপরে বুধ বক্রী রয়েছে, এই সময় খুব সিদ্ধান্তহীনতায় ভুগবে। কর্কট রাশির জাতক বা জাতিকারা এই সময় মানসিক চাপ খুব বৃদ্ধি পাবে, ডিসিশন নিতে গেলে গন্ডগোল হবে, ডিসিশন নিতে গেলেই গন্ডগোল হবে। কারুর সাহায্যে, কারুর পরামর্শে নিন, তারপরে এগোন, তবে সেটা আপনার পক্ষে ভালো হবে। সিংহ রাশি, যদিও সিংহ রাশির শনির ঢাইয়া চলছে, সিংহ রাশির ক্ষেত্রেও দ্বাদশে যেহেতু বুধ বক্রীভাবে অবস্থান করছে, এই সময় ব্যয় বা ক্ষতির যোগ রয়েছে, বা শরীর নিয়ে কিছুটা ভুগতে হতে পারে। তো একটু কেয়ারফুল থাকতে হবে সিংহ রাশির। কি বলে, 29শে জুন থেকে 23শে জুলাই ম্যাক্সিমাম রাশিরই কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, শুধু বৃষ, মিথুন, ধনু এবং বৃশ্চিক, এই কটা রাশি কিছুটা ভালো আসবে। বাকি অধিকাংশ রাশিগুলো কিন্তু কম বেশি এই সময় হয় শারীরিক, নয় মানসিক, নয় কর্মক্ষেত্র, নয় আর্থিক, নয় পড়াশোনা, বাবা মারা দেখবে ছেলে মেয়েদের পড়াশোনার জায়গাটা অমনোযোগিতা হারিয়ে ফেলছে, ইত্যাদি ইত্যাদি। তো সিংহের পরে হচ্ছে কন্যা। কন্যা রাশির একাদশে কি বলে বুধ, শুক্র এবং বৃহস্পতি রয়েছে, যেখানে বুধ বক্রীভাবে রয়েছে। কন্যা রাশির জুলাইয়ের প্রথম ভাগটা একটু খারাপ যাবে, আবার জুলাইয়ের শেষ ভাগটা ভালো যাবে। শুক্র সরে যাবে, বৃহস্পতি একা হয়ে যাবে, বুধের সঙ্গে আসবে নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো কিন্তু প্রথম দিকটা ভেরি ডেঞ্জারাস। আর তো 15 তারিখ পর্যন্ত খারাপ যাবে। হ্যাঁ, কন্যা রাশির ক্ষেত্রে অ্যালার্ট থাকার দরকার আছে। তুলা রাশির ক্ষেত্রে নট গুড জুলাই মাস। কর্ম, অর্থ এগুলোর ব্যাপারে কিন্তু অনেকটাই ভোগাবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপত্তিরও যোগ রয়েছে জুলাই মাসে। ভ্রমণকালে বিপত্তি, এই সময় যদি দূর ভ্রমণ যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। কর্মের পরিবর্তন বা চেঞ্জ এই সময় না করাই ভালো। হ্যাঁ, তো এইগুলো খেয়াল রাখতে হবে। বৃশ্চিকের ক্ষেত্রে আবার তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে জুলাই মাসটা বেশ কিছু অপরচুনিটি,
ঋণ মুক্তি, আয় বৃদ্ধি, কর্মের ব্যাপারে কোনো শুভ সংযোগ, এগুলো তৈরি হবে যদি জন্মকুষ্ঠিতে খারাপ কিছু না থাকে। ধনুর ক্ষেত্রে আগেই বলেছি যে ধনুর ক্ষেত্রে যদিও রাশির অষ্টমে বুধ বক্রী, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলো যোগ রয়েছে, আর্থিক দিকটা কিছুটা ধনুর ক্ষেত্রে ভোগাতে পারে। মকরের ক্ষেত্রে সপ্তমে বৃহস্পতি শুক্র বুধের বক্রীভাবে অবস্থান, বিবাহ বা বৈবাহিক সংক্রান্ত ব্যাপারে সমস্যা, দাম্পত্য অশান্তি বৃদ্ধি, মামলা মোকদ্দমা থাকলে সেই মামলা মোকদ্দমাগুলো এই মাসে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে রাশি ষষ্ঠে চলে যাচ্ছে, বুধ বক্রী, বৃহস্পতি থাকছে, শরীর ভোগাবে। কুম্ভ রাশির জাতক এই মাসটা কুম্ভ রাশির প্রচন্ড শত্রুতা ভোগ করতে হবে বিনা কারণে। অযথা লোকের সঙ্গে দেখবেন যে লোকেরা ভালো করেছেন সেও আপনার এগেস্টে কি করে ক্ষতি করবে, বিভিন্ন সমস্যাগুলো তৈরি করবে। এবং শরীর নিয়ে কুম্ভ রাশির কিন্তু এই জুলাই মাসে একটু ভুগতে হবে। মীন রাশির তো আগেই বলেছি একদম 7.5 মেন ফেজ চলছে মীন রাশির জাতক বা জাতিকাদের। মীন রাশির জাতক বা জাতিকাদের রাশির পঞ্চমে বুধ, শুধু প্রেম কর্মের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে, নতুন কর্মের কানেকশন আসতে পারে, নিউ জবের অপরচুনিটি আসতে পারে। খালি যেটা কেয়ারফুল থাকতে হবে সন্তানের ব্যাপারে কোনো বিপত্তি, প্রেমের ব্যাপারে প্রেম ভঙ্গের যোগ, এবং মানসিক সিদ্ধান্তগুলো বেশ কিছুটা ভুল হতে পারে মীন রাশি। এগুলো সেই হিসাবে মীন রাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসে সাবধানে থাকতে হবে। গোপাল দা, এখানে একটা ছোট্ট প্রশ্ন, সেগুলো হচ্ছে কি আপনি তো সবকটা রাশির কথাই বললেন, রাশির সঙ্গে কানেক্টেড লগ্ন যেগুলো রয়েছে, ধরুন কারো কন্যা রাশি অথচ আমি লগ্নফল বলিনি না, আপনি ধরুন বললেন যে অমুক রাশিটা ভালো যাবে, সে খুশি হলো, বা তুমি ভাই সতর্ক হও তোমার এই সময়টা খারাপ যাবে, সাংসারিক অশান্তি ইত্যাদি, তার সঙ্গে একটা লগ্ন রয়েছে, লগ্নটা যে না, লগ্নটার এফেক্ট পড়ে। মেন ব্যাপার হচ্ছে যে রাশিটা ভালো, রাশিফলটা ভালো দেখা, তার মানে তার মোটামুটি ভালো, কিন্তু তার দশা প্লেয়ারটা খারাপ, শনির দশা চলছে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তার যত যে রাশিফলের সঙ্গে তার মিলবে না। রাশিফল একটা স্থূল ফল, অ্যাভারেজ, একটা উইন্ডো দেখা যায়। আসল প্রেডিকশন বেরোবে তো পুরো চার্ট দেখে, D1 চার্ট, D9 চার্ট, নবাংশ চার্ট, D10 চার্ট। D10 চার্ট দেখলে বোঝা যায় পারফেক্ট প্রফেশন কি হবে। যার জন্য আমি জানি যে আপনার কাছে যারা যান, আপনি রাশিটা প্রথম অ্যানালাইসিস করলেন, তারপরে লগ্নটা করলেন, তারপরে নক্ষত্রটা করলেন, ওখানে রাশি না তা বলছি না, মানে এগুলোর একটা কম্বিনেশন করে আপনি তো করেন তো সবকিছু। রাশির আমার কাছে যারা দেখাতে আসে রাশির অ্যানালিসিসের পরে প্রয়োজন পড়ে। প্রথম হচ্ছে যে একটা ক্লায়েন্ট কি জন্য আসছে, সেইটা বোঝা যায় সে যে সময়ে আমার কাছে আসছে তার কি প্রত্যন্ত দশা চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রত্যন্ত দশাটাই বলে দেয় যে সে আমার কাছে বিয়ের সমস্যা নিয়ে এসছে, ওটা আপনি ধরে ফেলতে পারেন। হ্যাঁ, আমি তো বললাম আমি এটা ওটা তো দেখে ধরে। এছাড়া আমার দেখুন, আমি 12 বছর বয়স থেকে সাধনা করেছি। আমার বাবা আমাকে কতবার যে তারাপীঠে নিয়ে গেছে, ঠিক প্রত্যেক মাসে বাবা নিয়ে যেত একবার করে। আর আপনাদের পণ্ডিতের বংশ? হ্যাঁ, প্রত্যেক মাসে। আমি 12 বছর বয়স থেকে কামাখ্যা মন্দিরে আমার গুরুদেবের সঙ্গে হোম করেছি, ইয়ে করেছি, পুজো করেছি। কতটুকু বয়স? এমন অনেক গুহা রয়েছে যেখানে অনেক বড় বড় সিদ্ধ পুরুষরা থাকে, এবং বহু মানুষ সেখানে ঢুকতেই পারে না, জানেই না। সেখানেও আমরা গেছি। তা আমি দেখুন 12 বছর বয়স থেকে আজকে আমার 34 বছর তো অ্যাস্ট্রোলজিরই ক্যারিয়ার হলো। আর আমি দেখুন, আমি কি বলে প্রপার নিয়মের মধ্যে থাকি, প্রপার সাধনার মধ্যে থাকি। সেই জন্য আমার পায়ে হাত দিয়ে ছুঁয়ে কাউকে প্রণাম করতে দিই না। কারণ কোনো নেগেটিভ অর্ডার পিপল যদি আমার কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করে, আমি দেখেছি আমার শরীরটা পুরো জ্বালা পড়া করে। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য আমি পায়ে হাত দিয়ে প্রণাম করা একবারে বারণ। আমার পায়ে হাত দিয়ে কাউকে আমি প্রণাম করতে দিই না। তো এগুলো হচ্ছে সাধনার ফল, এগুলো সাধনা। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আমি তো নিজেকে পিউরিফাই করেছি, মায়ের কাছে গিয়ে মায়ের কাছে পড়ে থেকেছি, এখনো টিল নাও, এখনো আরাধনা করি, এখনো ধ্যান করি প্রত্যেক দিন। আমি আমার পুজো আচ্ছা আধ্যাত্মিকতার ব্যাপারে আমার কোনো ফাঁকি নেই। আমার জীবন নিয়ম শৃঙ্খলা দিয়ে তৈরি। আমি তার সেই নিয়মের বাইরে কখনো যাই না। আমি জ্ঞানত কারোর কোনোদিন ক্ষতি করিনি, আর জ্ঞানত কারোর কোনোদিন ক্ষতি বা খারাপ চাইনি। আমি যতই তন্ত্রমন্ত্রের কাজ জানি না কেন, যাই কিছু করি না কেন, আমার বাবা বলেছিল যে আমার দাদু তাও খুব বড় তান্ত্রিক ছিল, সে এটা কথার কথা গল্প, সে 4টে ভূত চালিয়েছিল, মানে বাবারা বলতো 4টে ভাই মারা গেছিল আমার বাবাদের, 4টে ভাই।
হ্যাঁ, আমার বাবা দাদুও খুব বড় তান্ত্রিক ছিল। আমরা তো বেনারসের পুরো 4টে ভাই মারা রক্ত বমি করতে করতে। তো সেই জন্য বাবা বলেছে কখনো করো কারো ক্ষতি করবে না তুমি তন্ত্র। আমি আমার তন্ত্রের বহু রকম বিধি জানি, হ্যাঁ জানি। ক্ষতি করারও বিধি জানি, আবার ভালো করারও বিধি জানি। আমি তো বুঝতে পারছি না যে কি হয়ে রয়েছে আমার বাড়িতে কেন অশান্তি হচ্ছে, হ্যাঁ। কেউ না কেউ ক্ষতি করে দিয়ে গেছে। এইগুলো গ্রামের দিকে, গ্রামে কেন শহরেও হয়, শহরে অনেক সময় হয়। সর্বকথা। হ্যাঁ, বড় বড় শিল্পপতিদের মধ্যে শিল্পপতিদের টুকটুক টুকটুক করে ধ্বংস হয়ে কম্পিটিশন, যায়। মানে দুজনের কম্পিটিশন, হ্যাঁ। যেগুলো হয় তা ভালো ভালো তাতেই মানুষ। আর মানুষের আবার একটা গুণ আছে, যখন আমার থেকে উপকার পায়, যখন সমস্যা তখন বারবার আসে। সমাজের অনেক বহুত জ্যোতিষ বা ব্যক্তিরা রয়েছে, অনেক বড় বড় ব্যক্তিরা খারাপ সময় বারংবার আসে, তখন গুরুদেব অনেক সময় করে। আর যেই তারা ভালো জায়গায় চলে যায় তখন আর গুরুদেবের আর খোঁজ খবর নেওয়ার সময় পায় না। এটা তো পৃথিবীর এটা সবথেকে পৃথিবীর ট্র্যাজেডি। বাস্তব সত্য। সেই জন্য আমি আমার জীবনে আমার যাই সমস্যা হচ্ছে, আমি কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু চাই না। না বেশ করেছেন, সেই আমার gravity নিয়ে সমস্যা, আপনি রয়েছেন। আমার সমস্যা হলে আমি জানি এই সমস্যা যারা প্রথিতযশা লোক তারা আগে পালিয়ে যাবে। আপনার যদি বিপদ আসে না, যারা প্রথিতযশা লোক তারা দেখবেন আগে পালিয়ে যাবে আপনার বিপদে। সে তো রোজ দেখছি। এইটা জগতের নিয়ম। সেই জন্য বিপদ যদি আসে, সমস্যা যদি আসে, এই সমস্যা কেউ হেল্প করবে না সমস্যার সময়, আমাকে নিজেকে সেই সমস্যা থেকে ঠিক, ঠিক। বেরোতে হবে। এইটাই হচ্ছে জগতের নিয়ম। যাই হোক, যেটাকে নিয়ে এবার একটু- আপনার সঙ্গে কথা বলতে গেলে অনেক সময় একটু ব্যক্তিগত বিষয়গুলো না, বেরিয়ে না, আসে। কারণ আমার এটা অভ্যাস, সাংবাদিকতাটা ভুলবো কি করে। আচ্ছা গোপালদা একটু সাপ্তাহিক রাশি। হ্যাঁ, সাপ্তাহিক রাশি বলে ছোট্ট করে বলে দিই, সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর আমি বলি যে কৌশিকী অমাবস্যার সামনে, কৌশিকী অমাবস্যার আগে আপনারা যারা আমাকে দেখাতে চাইছেন, শিলিগুড়ি চেম্বারে আমি 6 জুলাই থাকছি, দুর্গাপুর বেনাচিতিতে 1 জুলাই, কোচবিহারে আমি খুব শীঘ্রই আসছি, কোচবিহারে আমার শিলচরে আমি 10 জুলাই, বর্ধমানে 22 জুলাই, হলদিয়ায় 25 জুলাই, কৃষ্ণনগরে 7 জুলাই, বহরমপুরে 14 জুলাই, মেদিনীপুরে 26 জুন, মালদায় 28 জুন, গৌহাটিতে 30 জুন, আর হচ্ছে ব্যাঙ্গালোর দিল্লিতে চেম্বার রয়েছে। এছাড়া গড়িয়াহাট এবং বারাসাতে আমার চেম্বার রয়েছে। আর যারা দেখাতে পাচ্ছেন না তারা অনলাইন হেল্পলাইন অনলাইন নাম্বার রয়েছে 85840366, এখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখাতে পারেন। আর এখন যারাই দেখাবেন তারাই যে কীর্তিমুখ এটা প্রতিষ্ঠা করে, এটা ওই একটা আমি কিনে নিলাম লাগিয়ে নিলাম, এটা হয় না। ওইভাবে কোনোদিনই হয় না। আমি নিজের হাতে এটা প্রাণ প্রতিষ্ঠা করে দিই। আমি না করতে পারলে ব্যস্ততার মাঝে আমার 30 জন পুরোহিত রয়েছে, তারা প্রতিনিয়ত আমার কাজ, বিভিন্ন রকম কাজ করে। এই নাগ, গণেশ, শিব পার্বতী এবং কীর্তিমুখ এর পুজো করে এটা প্রতিষ্ঠা করে তবে লাগাতে হয়, তাহলে এটা নিষ্প্রাণ। না, ঠিক। আপনি টিভি নিয়ে গেলেন কিনে, টিভিটা আপনি ইলেকট্রিসিটির সঙ্গে সংযোগ করলেন না, আপনার টিভি চলবে না। এটা হচ্ছে তাই। আর কামধেনুও তাই। কামধেনু বাড়িতে রাখলে সমস্ত ধরনের বাস্তুদোষ নাশ হয়। বৃহস্পতিবার হলুদ ফুল, ছোলা, একটু গুড় দুর্বা দিয়ে একটা পুজো করতে হয়। তো বৃহস্পতিবার দিনকে এটা প্রতি বৃহস্পতিবার পুজো, এটাও প্রতিষ্ঠা করে দিই। এই কামধেনু, কীর্তিমুখ আর সম্পূর্ণ লাইভ কুষ্টি এখন যে চেম্বারেই দেখাবেন সেই চেম্বারেই উপহার হিসেবে পাবেন। আর আমি জানিয়ে দিই যে একটু রাশিফল, সময় তো কমে যাচ্ছে, রাশিফলটা বলে দিই, তা চেম্বারের ব্যাপারে বলে দিই। আর সামনে কৌশিকী অমাবস্যা 10ই সেপ্টেম্বর, এবারে কৌশিকী অমাবস্যা পড়েছে। 10ই সেপ্টেম্বরে কৌশিকী অমাবস্যার জন্য এখন থেকে বুকিংয়ের জন্য 8584036661 যোগাযোগ করতে হবে। কৌশিকী অমাবস্যাকে বলা আলোক অমাবস্যা, এটা অঘোর অমাবস্যা, সমস্ত অমাবস্যার মধ্যে এটা শ্রেষ্ঠ অমাবস্যা। এই অমাবস্যার প্রতিকার পুজো কোনোদিন মাটিতে পড়ে না, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যাই হোক, সামনের সপ্তাহটা কেমন যাবে? কর্মের ব্যাপারে কিছু শুভ সংবাদ লাভ, মেষ উপার্জন বৃদ্ধি, বিবাহের যোগাযোগ শুভ, বৃষ কর্মে সাফল্য, ফাটকায় প্রাপ্তি, প্রেম পূরণের সফলতা, ভ্রমণে বাধা, কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে। মিথুন সৌভাগ্য বৃদ্ধি, পাওনা টাকা ফেরত পেতে পারেন, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, বিবাহের যোগাযোগের ব্যাপারে শুভ সপ্তাহ। কর্কট বাধাবিঘ্নের সপ্তাহ, শরীর ভোগাবে, কর্মসূত্রে ভ্রমণের যোগ, মন বিক্ষিপ্ততা থাকবে, সপ্তাহের শেষ ভাগে কোনো শুভ সংবাদ পেতে পারেন। সিংহ আকস্মিক প্রাপ্তির যোগ, কর্মে শুভ পরিবর্তনের সুযোগ আসতে পারে, আর্থিক দুশ্চিন্তা ভোগাবে, প্রেম প্রণয়ে ভঙ্গের যোগ। কন্যা ঝোঁকের বসে কাজ করতে গিয়ে আর্থিক ক্ষতি, কর্মক্ষেত্রে ঝামেলা, প্রেম প্রণয় দাম্পত্য জীবনে ঝামেলা, শরীর ভোগাবে। তুলা সপ্তাহটি শেষ ভাগটা ভালো যাবে, জমি জায়গা কেনাবেচার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন, অর্থ উপার্জন বাড়বে,
প্রেম প্রণয়ের সফলতা, শরীর ভোগাবে। বৃশ্চিক সপ্তাহের প্রথম দিকে মানহানি, বন্ধুবিরোধ দেখা দেবে। অর্থোপার্জন মনোমতো না হয়, আর্থিক দুশ্চিন্তা বৃদ্ধি। যে কোনো শুভ কাজ বৃহস্পতিবারের পরে করুন। ধনু উপার্জন বৃদ্ধি, উচ্চ প্রশাসনিক মহলের সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক তৈরি হবে। নতুন কর্মপ্রাপ্তিরও সুযোগ আসবে, আইনি বিষয় থাকলেও তাতে জয়লাভ হবে। মকর, বাধার মধ্যে দিয়ে কর্মে অগ্রগতি, শেয়ার বা ফাটকায় অর্থক্ষতির যোগ, সন্তানের ব্যাপারে উদ্বেগ, গৃহ সমস্যা, পাড়া প্রতিবেশীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। কুম্ভ, কর্মে শুভফল লাভ হবে, কঠিন কর্মে উপর মহলে আস্থা অর্জন করতে পারবেন। দাম্পত্য অশান্তি কিছুটা ভোগাবে, আর্থিক দুশ্চিন্তা ভোগাবে। রাজনৈতিক ব্যক্তিবর্গের জন্য অশুভ সপ্তাহ। মীন, কর্মপ্রাপ্তির যোগ, প্রেম প্রণয়ের সফলতা, প্রতিবেশী বিবাদ, দুর্ঘটনায় রক্তপাত, শরীর ভোগাবে। এই হচ্ছে 12টা রাশির রাশিফল। এইবারে আমার পরিশেষে যেই জায়গাটা, সময় একেবারেই প্রায় শেষ হয়ে এসছে। আচ্ছা, আমি আমার জায়গাটা একটু বলে নিই। সেটা হচ্ছে অনলাইন প্রেডিকশন। এটা কিন্তু আপনারা এখন ব্যবহার করতে পারেন এবং সেখানে কিন্তু একই রকম সহযোগিতা গোপালদার পাবেন। 8584038636। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, একদম হার্ট অফ গড়িয়াহাট যেটাকে বলা যায়, 4 মাথার ক্রসিং, যশোদা ভবনে প্রতি সপ্তাহে 9907935831। বারাসাত ডাকবাংলো মোড়, এখানে কিন্তু 8584038640, এবং তার সাথে বর্ধমান রেল স্টেশনের সামনেও যেটা রয়েছে সেখানেও। দুর্গাপুরের বেনাচিতিতে 9748749041। তো এই হচ্ছে কি টোটাল গোপাল দা বা গোপাল ভট্টাচার্য, পণ্ডিত গোপাল ভট্টাচার্য বলা যেতে পারে, শিক্ষক গোপাল ভট্টাচার্য বলা যেতে পারে। আজকে কেন তার সম্বন্ধে আমি তাকে খুঁচিয়ে কিছু জায়গা বার করলাম, এ কারণে যে আমাদের জীবনবোধের জায়গায় যেমন এক একটা রোগের এক একটা ওষুধ রয়েছে, সেই ওষুধের জায়গা থেকে কিন্তু তার প্রতিকারের মূল্য রয়েছে। গোপালদা এই সম্বন্ধে যদি ছোট্ট করে একটুখানি বলেন। আমি তো বলেইছি যে শুধু রত্ন পড়লেই শুধু প্রতিকার হবে না। আর দেখুন, এখনকার দিনে অনেক লোকের দিকে হাত ভর্তি 5-6টা করে রত্ন। এরা জানেই না যে রত্ন কোন রত্নটা পজিটিভ আর কোন রত্নটা নেগেটিভ। সবাই দেখি বাংলায়, বেঙ্গল একটা খুব একটা প্রচলন রয়েছে, ও অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা পলা পড়ে নেয়। কিন্তু পলা হচ্ছে সব থেকে ক্ষতিকারক রত্ন, অনেকে জানে না। বাঙালিদের হাতে হাতে দেখবেন লাল পলা ভর্তি। সবাই ভাবে একটা পলা নিলে, কিন্তু জানে না যে এই পলা যেমন নীলা যদি শুট না করে তাহলে মারাত্মক নেগেটিভ এফেক্ট হয়ে যাবে। কারণ আল্ট্রাভায়োলেট ইউভি রে আমরা বলি, খুব নেগেটিভ এফেক্ট করে যদি না ভালো কোনো অ্যাস্ট্রোলজার থেকে পরামর্শ নেয়। তাছাড়া অনেকে দেখি গোমেদ ক্যাটসাই একসঙ্গে পড়ে। গোমেদ ক্যাটসাই কোনোদিন একসঙ্গে পড়তে নেই। ক্যাটসাই দীর্ঘদিন ধরে পড়ে আছে, 8 বছর 10 বছর ধরে ক্যাটসাই 6 বছরের বেশি পড়তে নেই। পড়লে আপনি দেখবেন আত্মীয় স্বজনের থেকে আস্তে আস্তে আলাদা হয়ে যাবেন, একাকিত্ব ভোগ। গোমেদ ক্যাটসাই একসঙ্গে পড়বেন, আপনার কোনো কাজ সফলতা চাইবে না, আপনার যতই ভালো দশা চলুক বা যাই চলুক। এই যে পলা, আমি বারবার বলি ভেরি কেয়ারফুল, অত্যন্ত বুঝে লাল পলা পড়তে হয়। লাল পলা যদি বুঝে পড়া যায় খুব ভালো, না বুঝে পড়া গেলে খুব ক্ষতি। এবং প্রতিকারের পাশাপাশি যে দোষগুলো থাকে সেগুলো পুজো, যথাযথ পুজো, সেগুলো না করলে কোনোদিন আপনার জীবনে নেগেটিভিটি কাটিয়ে পজিটিভিটি আসতে পারে না। গোপালদা, আপনাকে অনেক নমস্কার। আপনি তো পায়ে হাত দিয়ে প্রণাম নেন না, তাহলে আপনাকে আমার হৃদয় থেকে নমস্কার জানিয়ে। পায়ে হাত দিয়ে প্রণাম করার দরকার নেই, মানে মঙ্গলবার দিন আমরা চলে আসবো, মন থেকে শ্রদ্ধা করলে সেটাই আমার ভালোবাসা। আমরা মঙ্গলবার দিন চলে আসবো ঠিক সন্ধ্যে 6:30টায়। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।